কি রে, এখানে দাঁড়িয়ে আছিস কেন? এমনি দাঁড়িয়ে আছি। তুই কি মনে করেছিস আমি কিছু বুঝি না? এখনো সময় আছে, তুই মামা মামিকে সবকিছু খুলে বল। না রে, আমি চাই না তাদের মনে কষ্ট দিতে। তোর কি কষ্ট হচ্ছে না? আমি চুপ হয়ে গেলাম, মনে মনে বললাম আমার ভিতরটা ফেটে যাচ্ছে, কিন্তু আমি এখন কি করব? আমাকে চুপ থাকতে দেখে রিয়া আবার বলল, কি রে, কথা বলছিস না কেন? আমার ভালো লাগছে না, তুই আমাকে একটু একা থাকতে দে। রিয়া আর কোনো কথা না বলে চলে গেল। হঠাৎ আঙ্কেল আমার সামনে এসে বলল, কী ব্যাপার রাসেল, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও, নাদিয়াকে হলুদ লাগিয়ে দিয়ে আসো। যাচ্ছি আঙ্কেল বলে স্টেজে উঠে নাদিয়া আপুর সাথে বসলাম। আপু আমার দিকে করুণ চোখে তাকালো। আমি একটু হলুদ আপুর গালে লাগিয়ে দিলাম, তারপর মিষ্টি আপুর মুখের সামনে ধরলাম, কিন্তু আপু খাচ্ছে না, আমার দিকে তাকিয়ে আছে। তখন আন্টি বলল, কিরে নাদিয়া, রাসেল তোর মুখের সামনে মিষ্টি ধরে রেখেছে, তুই খাসনি কেন? আন্টির কথা শুনে আপু হালকা একটু মিষ্টি খেলো। তারপর আপু আমাকে একটু মিষ্টি খাইয়ে দিল। আমি আর বসে না থেকে ছাদে চলে গেলাম। অনেক কষ্টে আপুর সামনে চোখের পানি আটকে রেখেছি। ছাদের কিনারে দাঁড়িয়ে কান্না করতে লাগলাম। আজকের রাতটা পার হলে কালকে আপুর বিয়ে হয়ে যাবে। নিজের চোখের সামনে কিভাবে দেখবো আপুর বিয়ে? আমার চোখের পানি কোনো বাধা মানছে না, অঝোর ধারায় পানি পড়তে লাগলো। ছাদে কতক্ষণ ছিলাম বলতে পারবো না। আমার একটা জিনিস কিছুতেই মাথায় ঢুকছে না। রাফিক আজকে গায়ে হলুদ হয়ে দেখলাম না, ও কোথায়? আমাকে তো বলেছে সন্ধ্যার পরে চলে আসবে। আম্মু আব্বু তারা এসেছে, কিন্তু তাকে দেখলাম না। পকেট থেকে মোবাইল বের করে রাফিকে ফোন দিলাম, কিন্তু তার মোবাইল বন্ধ বলছে। আমি আর কিছু না ভেবে নিচু নামতে যাব, হঠাৎ ছাদে কারো আসার শব্দ পেলাম। নিচের দিকে তাকিয়ে দেখি আপু ছাদের দিকে আসছে। আপু আমাকে দেখে হাত ধরে টেনে ছাদের কিনারে নিয়ে আসলো। তখন আপু বলল, নিজেকে এত কষ্ট দিচ্ছিস কেন? রাসেল এখনো সময় আছে। তুই আব্বু আম্মুকে সবকিছু খুলে বল। তুই যদি বলতে ভয় পাস তাহলে আমি বলি। না আপু, তুমি এই কাজগুলো কখনো করবে না, তারা শুনলে অনেক কষ্ট পাবে। আমি চাই না তারা আমার কথা শুনে কষ্ট পাক। তুই কি পারবি আমাকে ছেড়ে থাকতে? আমাকে পারতেই হবে। রাসেল, শেষবারের মতন আমার একটা কথা রাখবি। কি কথা বলো? তুই কালকে আমার সামনে আসিস না। আমি তোকে সামনে দেখলে কবুল বলতে পারবো না। ঠিক আছে, আমি তোমার সামনে থাকবো না। আমাকে জড়িয়ে ধরে একটা কিস করবি। কালকের পর তো অন্য পুরুষের সাথে থাকতে হবে। এখানে অন্য পুরুষ কোথায় থেকে আসলো? সে তো হবে তোমার স্বামী। কিন্তু আমি তো তাকে কখনো স্বামী হিসেবে মানবো না। আমি শুধু তোকে ভালোবাসি। প্লিজ আপু, তুমি আমাকে ভুলে যাও। স্বামী সংসার নিয়ে নতুন জীবন শুরু করো। আমি কখনো তোকে ছাড়া নতুন জীবন শুরু করতে পারবো না। আপু, তোমাকে আমার কসম দিয়ে বলছি, তুমি আঙ্কেল আন্টির মনে কষ্ট দিও না। সব বাবা মা চায় তার মেয়ে যেন সুখে থাকে। ঠিক আছে, তুই যা বলছিস তাই হবে। এখন আমাকে শেষবারের মতন জড়িয়ে ধরে একটা কিস কর। তোর কাছে এটাই আমার শেষ চাওয়া। আপু, তোমাকে জড়িয়ে ধরতে পারবো, কিন্তু কিস করতে পারবো না। এটা একমাত্র তোমার স্বামীর অধিকার। ঠিক আছে, তাহলে জড়িয়ে ধর। আমি আপুকে জড়িয়ে ধরলাম। আপু শুধু চোখের পানি ফেলছে। আমাকে কিছুক্ষণ জড়িয়ে ধরে নিচে নেমে গেল। পরের দিন আমি কাজে বিজি থাকতে শুরু করলাম, সবকিছু ঠিকঠাক মতো দেখিয়ে দিতে লাগলাম। কিছুক্ষণ পর আম্মু আমার সামনে আসলো। কি রে রাসেল, তোকে গতকাল থেকে ঠিকভাবে দেখতে পাচ্ছি না। আসলে আম্মু, আপুর বিয়ের সব দায়িত্ব আমার হাতে, তাই কাজে কামে এদিক ওদিক দৌড়াতেছিলাম। তোর চোখ দুটো লাল হয়ে আছে, কি হয়েছে তোর? আমার কিছু হয়নি আম্মু, এমনি রাতে একটু ঘুম কম হয়েছে। বেশি রাতে ঘুমাইছি তো, আবার সকাল সকাল ঘুম থেকে উঠে কাজে লেগে পড়ছি। ঠিক আছে, তুই থাক, আম্মু ভেতরে যাচ্ছি। ওকে আম্মু। আচ্ছা আম্মু, রাফি কোথায়? গতকাল থেকে রাফিকে দেখছি না, ওর মোবাইল বন্ধ। আমাকে তো বলছে তার কি একটা কাজ আছে, তাই সে আসতে পারবে না, কিন্তু আজকে দুপুরে চলে আসবে বলেছে। মোবাইল বন্ধ কেন সেটা তো বলতে পারবো না। ও, আম্মু আর কোনো কথা না বলে চলে গেল। আমি আবার কাজে লেগে পড়লাম। দেখতে দেখতে দোলা আসার সময় হয়ে গেছে। এদিকে আমার সব কিছু ঠিকঠাক মতো হয়ে গেছে। আমি রুমে এসে ফ্রেশ হয়ে একটা পাঞ্জাবি গায়ে দিয়ে রুম থেকে বেরিয়ে যেতেই হঠাৎ রিয়া আমার রুমে আসলো। কিরে, তুই হঠাৎ আমার রুমে? রাসেল, তোর অনেক কষ্ট হচ্ছে তাই না রে? আমি সব কষ্ট মাটি চাপা দিয়ে আর দিচ্ছি। হয়তো নাদিয়া আপু আমার কপালে ছিল না, তাই এরকম আমার সাথে হয়েছে। আমি তার জন্য দোয়া করি, সে যেন স্বামী সংসার নিয়ে সুখে থাকে। তোকে কিছু বলার ভাষা আমার নেই। তুই আসলে মানুষ না, তুই একটা ফেরেশতা। ঠিক আছে, দুলা আসার সময় হয়ে গেছে, এখন বাইরে যেতে হবে। চলো দুজনে একসাথে যাই। ঠিক আছে, চল। আমি আর রিয়া রুম থেকে বেরিয়ে গেটের সামনে গেলাম, দেখি জামাই চলে এসেছে। আমি জামাইকে দেখে অন্যদিকে চলে গেলাম। সবাই জামাইকে নিয়ে ভিতরে ঢুকলো। তারপর স্টেজে নিয়ে বসালো। কিছুক্ষণ পর নাদিয়া আপুকে নিয়ে বসালো। আজকে আপুকে লাল বেনারসিতে অনেক সুন্দর লাগছে। আপুকে জামাইয়ের সাথে বসানো হলো। আর তারপর দিকে তাকাতে লাগলো, হয়তো আমাকে খুঁজতে আসে, কিন্তু আমি লুকিয়ে লুকিয়ে তাকে দেখছি।
কিছুক্ষণ পর কাজী এসে বিয়ে পড়াতে কিছুক্ষণ যখন নাদিয়া আপুকে কবুল বলতে বললো তখন আপু চুপ করে আছে। সবাই আপুকে বলছে কবুল বলার জন্য, কিন্তু আপু বলছে না। যেই না আপু সবার জোরাজোরিতে কবুল বলতে যাবে তখন হঠাৎ রাফি কোথা থেকে এসে বলল, এই বিয়ে বন্ধ করুন। কী হয়েছে রাফি, তুমি বিয়ে বন্ধ করতে বললে কেন? আপনারা যার সাথে আপুকে বিয়ে দিচ্ছেন তার সম্বন্ধে ভালো করে খোঁজখবর নিয়েছেন? কি বলতে চাও তুমি? সবাই তো বলছে ছেলে ভালো। এই ছেলে ভালো না, ও একটা মেয়েকে বিয়ে করবে বলে তার সব কিছু কেড়ে নিয়েছে। তোমার কাছে কি প্রমাণ আছে যে রনি খারাপ ছেলে? আমি জানতাম আপনারা এটাই বলবেন, তাই তো ওই মেয়েকে সাথে করে নিয়ে এসেছি। কোথায় আপু, সামনে আসো। রাফির কথা শুনে একটা মেয়ে সবার সামনে আসলো। মেয়েটাকে দেখে রনির চোখ বড় বড় হয়ে গেল। তখন রাফি বলল, বোন, তুমি সবার কাছে সত্যিটা খুলে বলো। আমার নাম মিম। রনি আর আমার 1 বছরের সম্পর্ক। সে আমাকে বিয়ে করবে বলে আমার সব কিছু কেড়ে নিয়ে গেছে। কিছুদিন আগে সে আমাকে বলে তাকে ভুলে যেতে, আর নাকি তার অন্য জায়গায় বিয়ে ঠিক হয়েছে। আমার সাথে নাকি প্রেমের অভিনয় করেছে। আমার ছেলে যে তোমার সাথে খারাপ কিছু করেছে তার কি প্রমাণ আছে? আমার মোবাইলে আমার আর রনির একসাথে ছবি আছে এবং কিছু নেগেটিভ ছবিও আছে, চাইলে দেখতে পারে। বলে মোবাইলটা রনির বাবার হাতে দিল। তখন রনির আব্বু বলল, আমি তোমাদের দুজনের ছবি শুধু দেখেছি, আর ওগুলো দেখতে চাই না। রহমান সাহেব, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি জানতাম না আমার ছেলে এতটা খারাপ। যদি জানতাম তাহলে কখনোই আপনার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসতাম না। আমি আজকে ওদের দুজনকে বিয়ে দিব। পারলে আমাকে মাফ করে দিবেন। এই বলে রনির বাবা মিম এবং রনিকে নিয়ে তারা বাসা থেকে বেরিয়ে গেল। সবাই এখন চিন্তা করছে নাদিয়ার কি হবে। তখন আঙ্কেল বলল, এখন আমার মেয়েটার কি হবে? এখন ওকে কে বিয়ে করবে? তখন রাফি আর রিয়া আঙ্কেলের সামনে গিয়ে বলল, আঙ্কেল, আপনি কোনো চিন্তা করবেন না, আপুর বিয়ে আজকে এবং এখনই হবে। তুমি কি বলছো রাফি? আমার মেয়েকে বিয়ে করবে? সে আর কেউ নয়, আমি রাসেলের কথা বলছি। রাসেল আর নাতে আপু দুজনকে পাগলের মতো ভালোবাসে। শুধু আপনাদের সুখের কথা চিন্তা করে নিজের ভালোবাসা কোরবানি দিতে চেয়েছে। কারণ মামা, তুমি ওকে রাস্তা থেকে তুলে এনে নিজের বাসায় ঠাঁই দিছো, তাই তোমাদের নুন খেয়ে তোমাদের মনে কষ্ট দিতে চাইনি। আমি আপনাকে সব কিছু খুলে বলি। আঙ্কেল রাফির কথা শুনে আমার সামনে এসে ঠাস করে একটা থাপ্পড় মেরে বলতে লাগলো, নিজেকে খুব মহান মনে করছিস, তাই না? আমি কি কখনো তোর চাওয়া পাওয়া অপূর্ণ করেছি? তোকে আমি বাইরের ছেলে মনে করেছি? তুই কেন এমন করছিস? আমি তোমাদের সাথে প্রতারণা করতে পারবো না। আমি আপনাদের দুজনকে সবসময় নিজের মা বাবার মতো দেখে এসেছি। আমি একটা এতিম ছেলেকে ঠাঁই দিয়ে নতুন জীবন দিয়েছেন। আমি কি করে আপনাদের মনে কষ্ট দেই? আরে, আমি তোকে কখনো অন্যভাবে দেখিনি। আমি তোকে নিজের ছেলের মতো জানি। তুই আমাদের কাছে একটাবার বলে দেখতি, আমি কখনো মানা করতাম না। এটা শুনে আমি তো আরো খুশি হয়েছি। আচ্ছা, তোর কথা বাদ দিলাম, নাদিয়া তো আমাদের খুলে বলতে পারতি। আমি তোমাদের সবকিছু খুলে বলতে চেয়েছি, কিন্তু রাসেল আমাকে মানা করেছে, আবার আমাকে কসম দিছে। ঠিক আছে, এখন সব বাদ। এখন রাফি, তুমি রাসেলকে তৈরি করে নিয়ে আসো। ঠিক আছে আঙ্কেল। এ বলে রাফি আমাকে নিয়ে ওপরে চলে আসলো। আমি সাথে সাথে রাফিকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। তারপর বললাম, কি রে, কেমনে কি? আমার পাঠক পাঠিকারা তো কিছুই বুঝতে পারছে না, একটু সবাইকে খুলে বল। ঠিক আছে, বলছি। আমি গতকাল দুপুরে মার্কেটে যাচ্ছিলাম আপুর বিয়ের উপহার কিনতে। তখন হঠাৎ দেখি একটা মেয়ে রনির মতো একটা ছেলের সাথে কথা বলছে। হঠাৎ ছেলেটা মেয়েটাকে ঠাস করে 2টা থাপ্পড় মেরে চলে যায়। ছেলেটা যে সময় গাড়িতে উঠবে তখন তার চেহারা দেখে অবাক হয়ে যায়, কারণ সে ছিল রনি ভাই। আমি আর দাঁড়িয়ে না থেকে মেয়েটার কাছে গেলাম। তখন তাকে জিজ্ঞেস করি, ওই ছেলেটার সাথে তোমার কি সম্পর্ক? তারপর মেয়েটি সব খুলে বলে। কি বলেছে আপনারা তো সব জানেন। তুই মিমের সব কথা শুনে কি বলছিস? আমি ওর কথা শুনে তাকে নিয়ে বাসায় চলে আসলাম। আব্বু আম্মুকে বললাম, আমার বন্ধু, তোমরা সবাই বিয়ে বাড়িতে চলে যাও, আমি বিয়ের দিন যাব। আমার বন্ধুর সাথে আমার কিছু কাজ আছে। আব্বু আম্মু পরে কিছু বলে নাই? মানে একটা মেয়ের সাথে তোর কি কাজ? তুই তো জানিস আব্বু আম্মু আমাকে অনেক বিশ্বাস করে, তার ছেলে কখনো খারাপ কাজ করবে না। আব্বু আম্মু চলে আসার পর কোনো রকম রাতটা কাটিয়ে পরের দিন বিয়ে বাড়িতে নিয়ে আসলাম। আমি সবার সামনে রনির মুখোশ খুলে দেওয়ার জন্য বিয়ের দিন মিমকে নিয়ে আসি। আজকে তোর কারণে আমার ভালোবাসার মানুষকে আপন করে পেয়েছি। তোর এই ঋণ কখনো শোধ করতে পারবো না। হয়েছে, তোর ঋণ শোধ করা লাগবে না, শুধু আমার একটা হেল্প করে দিতে হবে। বল, তোর কি হেল্প লাগবে? আমার সাথে একটা মেয়ে দাঁড়িয়ে যখন আঙ্কেলের সাথে কথা বলছে, ওই মেয়েটাকে আমার পছন্দ হয়েছে।
ওর সাথে আমার লাইন ক্লিয়ার করে দিবি। তার মানে তুই রিয়ার কথা বলছিস? আরে তোকে তো ওর কথা বলছি। মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। তোকে বলছি না, আমাকে আপুর মামাতো বোন রিয়া প্রপোজ করছে, এই সেই মেয়ে। কি? তার মানে এই সেই রিয়া? কিন্তু চেহারা কিন্তু মার্শাআল্লাহ। এখন আমার সাথে লাইন করিয়ে দে। ঠিক আছে দিব, আগে আমার বিয়েটা শেষ হোক। ঠিক আছে ঠিক আছে, এখন ফ্রেশ হয়ে আয়, আমাদের জন্য সবাই অপেক্ষা করছে। আমি আর কোনো কথা না বলে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে একটা পাঞ্জাবি গায়ে দিয়ে রাফির সাথে নিচে চলে আসলাম। আমাকে নিয়ে আপুর পাশেই নিয়ে বসালো। তখন আপু আমার কানের কাছে মুখ এনে বলল, আজকে তোর খবর আছে, শুধু বিয়েটা হয়ে যেতে দে। তুই আমাকে অনেক কষ্ট দিয়েছিস। সেটা বাসর ঘরে দেখা যাবে। আমিও কিন্তু কম কষ্ট পাইনি। কাজী বিয়ে পড়ানো শুরু করলো। আগে আপুকে কবুল বলতে বলল, আপু সাথে সাথে কবুল বলে ফেললো। সবাই মুচকি মুচকি হাসছে। এবার আমাকে বলতে বলল, কিন্তু আমি বলছি না, আমি আপুকে একটু লাগানোর জন্য দেরি করছি। আপু আমাকে কনুই দিয়ে গুঁতা দিল। আমি সাথে সাথে কবুল বলে ফেললাম। সবাই জোরে জোরে হাসা শুরু করলো। তারপর কাজী মোনাজাত ধরলো। সবাই আমাদের জন্য দোয়া করলো। তারপর সবাই খাওয়া দাওয়া করে বাসায় চলে গেল। আব্বু আম্মু আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। রাফি আমার সাথে থেকে গেল। এখন আমি আর রাফি ছাদে বসে আছি। ছাদে আসার সময় রিয়াকে বলেছি ছাদে আসার জন্য। আমি আর রাফি বসে বসে কথা বলছি। কিছুক্ষণ পর রিয়া ছাদে আসলো। তখন আমি বললাম, কিরে তোর আসতে এত দেরি হলো কেন? দেরি কি আর এমনি হয়েছে? তোর বাসর ঘর সাজাতে দেরি হয়ে গেছে। এখন বল, কি জন্য ডাকলি? আজকে বিয়েবাড়িতে একটা ছেলে তোকে দেখে পছন্দ করে, সে নাকি তোর সাথে প্রেম করতে চায়। আমার কথা শুনে রাফি মাথা নিচু করে ফেলছে। তখন রিয়া বলল, ছেলেটাকে জানতে পারি? সে আর কেউ নয়, আমার কলিজা, আমার জানের বন্ধু রাফি। ও তাই নাকি? তাহলে ও না বলে তোকে বলতে বলছে কেন? আসলে আজ পর্যন্ত রাফি কোনো মেয়ের সাথে প্রেম করে নাই। কেন জানি তোকে দেখে পছন্দ হয়, কিন্তু লজ্জার কারণে বলতে পারছে না। তাই আমাকে বলল তোর সাথে লাইন করে দেওয়ার জন্য। ঠিক আছে, তুই রুমে যা। আপু রুমে তোর জন্য অপেক্ষা করছে, বাসর ঘরে। আমার অনেক ভয় করছে রে। এত ভয় কিসের? বিড়ালটা ঠিক মতো মারিস। ওই, এই বিড়াল আবার কোথায় থেকে আসলো? সেটা বাসর ঘরে গেলে আপু তোকে দেখিয়ে দিবে। এখন তুই যা, আমি ওর সাথে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। আমার বন্ধুর যেন কিছু না হয়, তাহলে কিন্তু তোর মাথা ফাটিয়ে ফেলবো। ওই আমার জামাইয়ের সাথে আমি যেটা করি, তোর সমস্যা কি? কি? তার মানে তুই রাজি? আরে ওকে তো প্রথম দেখে আমি প্রেমে পড়ে গেছি। এখানে রাজি হওয়ার কি আছে? তুই বাসর ঘরে যা, আমি আমার জানের সাথে একটু রোমান্স করি। তাহলে তোরা থাক, আমি গেলাম। আমি আর কোনো কথা না বলে বাসর ঘরের সামনে চলে আসলাম। দোয়া দরুদ পরে আস্তে আস্তে রুমে ঢুকলাম। তারপর দরজা বন্ধ করে দিলাম। দরজা বন্ধ করে বিছানার দিকে তাকিয়ে যেটা দেখলাম, সেটা দেখে আমি পুরো অবাক হয়ে গেলাম। দেখি নাদিয়া আপু একটা লাঠি নিয়ে বিছানায় বসে আছে। আমি আপুর সামনে গেলাম। তখন আমি বললাম, আপু তুমি লাঠি নিয়ে বসে আছো কেন? ঠাস করে একটা বাড়ি মেরে দিল। তখন আমি বললাম, তুমি আমাকে মারলে কেন? প্রথমে আপু বললি কেন? আপুকে আপু বলবো না তো কি বলবো? আবার ঠাস করে আরেকটা বাড়ি মারলো। তখন নাদিয়া বলল, আর একবার যদি আপু বলে ডাকিস তো তোর মাথা ফাটিয়ে দিব। এখন থেকে আমার নাম এবং তুমি করে বলবি। তুমি করে তো সবসময় বলি, কিন্তু নাম ধরে কিভাবে বলবো? তুমি তো আমার থেকে বড়। কারণ এখন আমি তোর স্ত্রী, আমাকে নাম ধরে ডাকবি। ঠিক আছে, এখন থেকে নাম ধরে ডাকবো। তো এতক্ষণ কোথায় ছিলি? তোর আসতে এত লেট হলো কেন? আগে বলো, তুমি আমাকে তুই করে বলছো কেন? আমি তোমার স্বামী, আমাকে তুমি করে বলবে। ঠিক আছে বলবো, এখন বল আসতে দেরি হলো কেন? তাহলে শোনো। তারপর রাফি আর রিয়ার কথা খুলে বললাম। সেটা তো খুশির খবর। আজকে রাফির জন্য তোমাকে আমি আপন করে পেয়েছি। ও না থাকলে এতক্ষণে আমাকে বাসর ঘরে রনি থাকতো। ঠিক আছে, এখন অজু করে আসো, 2 রাকাত নফল নামাজ আদায় করতে হবে। ঠিকই বলেছ। ওর মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। করব। আগে আমাকে একটা কথার উত্তর দাও। বিয়ের আগে তোমাকে দেখছি সব সময় কার সাথে যেন হেসে হেসে কথা বলতে। তুমি কার সাথে কথা বলতে? নাদিয়া আমার কথা শুনে হাসতে হাসতে বলল, আরে পাগল, এটা আমি অভিনয় করছি। আমি তোমার সামনে মোবাইল নিয়ে অন্য ছেলের সাথে কথা বলার অভিনয় করছি এবং তোমাকে এড়িয়ে চলছি। তুই এগুলো সহ্য করতে না পেরে যেন আমাকে ভালোবাসার কথা বলিস, কিন্তু হাদারাম তুমি আমাকে কখনো বলোই নাই। কিছুদিন দেখার পর যখন তোমার রিয়াকশন দেখলাম না, তারপরে ছেলেকে বিয়ে করতে রাজি হয়ে যাই। তারপর কি হলো তুমি তো জানো। আমারটা আর কি শুনবে? সব তো তুমি জানতে পেরেছো। এখন চলো দুজনে অজু করে আসি। ঠিক আছে চলো। আমি আর নাদিয়া ওয়াশরুমে ঢুকে অজু করে 2 রাকাত নফল নামাজ আদায় করে খাটে গিয়ে বসলাম। তখন নাদিয়া বলল,
আজকে তোমার ভালোবাসা দিয়ে আমার সব কষ্ট দূর করে দাও। তোমার কষ্ট দূর করলে আমার কষ্টগুলো দূর করবে কে? আমিও তোমার সব কষ্ট দূর করে দিব ভালোবাসা দিয়ে। ঠিক আছে, তাহলে মিশনে নেমে পড়ি। আমার তো আর সহ্য হচ্ছে না। বাবা, আমার সিনিয়র জামাই দেখি সহ্য হচ্ছে না। আসো। তারপর আর কি, নাদিয়ার উপর ঝাঁপিয়ে পড়লাম। নাদিয়ার ঠোঁট দুটো নিজের আয়ত্তে নিয়ে আসলাম। আস্তে আস্তে কাপড় খুলতে লাগলাম। তারপর ওর পুরো শরীরে কিস করতে লাগলাম, ধবধবে সাদা দেহ। তারপর হারিয়ে গেলাম সাগরের বুকে। এখন আমি আর নাদিয়া সবসময় কলেজে যাওয়া আসা করি। রিয়া আর রাফির প্রেম ভালোই চলছে, তাদের পড়ালেখা শেষ হলে বিয়ে হবে। আমি আমার সিনিয়র আপুর ভালোবাসা পেয়ে অনেক সুখে আছি। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।